আজ এমন এক শাসকের কথা বলবো, তিনি কিন্তু কোনো রাজপরিবার থেকে আসেননি। তিনি জন্মেছিলেন সাধারণ আফগান পরিবারে, কিন্তু সেই পরিবারে জন্ম নিয়েও তিনি হয়ে উঠেছিলেন ভারতের এক নির্ভীক সম্রাট। যুদ্ধ করে তিনি ছিনিয়ে নিয়েছিলেন দিল্লির সিংহাসন। 1539 সালে পরাজিত করেন মুঘল সম্রাট হুমায়ুনকে, আর 1540-এ সিংহাসনে বসে শাসন করা শুরু করেন। 1526 সালের কথা। একটু ফিরে যাই অতীতের ফ্ল্যাশব্যাকে। ভারতবর্ষ তখন বিশৃঙ্খলার এক গহ্বরে। দিল্লির সুলতান ইব্রাহিম লোদির শাসন দুর্বল, ক্ষমতা ধরে রাখার দক্ষতা তার নেই। রাজ্য জুড়ে অভিজাতরা একেবারে বিক্ষুব্ধ। তাদের অনেকেই, বিশেষ করে পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি আর দিল্লির প্রভাবশালী রাজপুত নেতা রানা সাঙ্গা, অভ্যন্তরীণ ক্ষোভ থেকে বাবরকে আমন্ত্রণ জানায় ভারতে আসার জন্য। কারণ তারা চায় ইব্রাহিম লোদিকে পরাজিত করে এমন কেউ যে শক্ত হাতে শাসন করুক, এবং বাবর ছিল তেমনই একজন। তুর্কি মঙ্গল বংশোদ্ভূত, তীক্ষ্ণ বুদ্ধি, যুদ্ধপটু এবং সবচেয়ে বড় কথা, বহিরাগত হলেও অভিজাত এবং সুসংগঠিত বাহিনী নিয়ে প্রস্তুত। বাবর তখন কাবুলের শাসক। বহুদিন ধরেই তার চোখ কিন্তু ভারতের দিকে। তিনি স্বপ্ন দেখতেন সেই সুজলা সুফলা ধনসম্পদে ভরা ভূমি জয় করার। পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে তিনি মাত্র 15,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে পরাজিত করেন। যুদ্ধের মূল কৌশল ছিল তুর্কি কামান এবং পদাতিকদের কৌশলগত অবস্থান। এই যুদ্ধ শুধু একটা শাসকের পতন নয়, বরং শুরু হলো এক নতুন যুগের, মুঘল যুগ। বাবর দিল্লি জয় করেন ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকে পাহাড় আর কাবুলের হাওয়ায়। ভারতে তার মন টেকেনি। তবুও তিনি ভারতীয় রাজনীতি আর প্রশাসন বুঝতে শুরু করেন। কিন্তু তার জীবন দীর্ঘ হয়নি। 1530 সালে মাত্র 47 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার ছেলে হুমায়ুন তখন মাত্র 22 বছরের এক তরুণ। মুঘল রাজ্য হস্তান্তর হয় এই যুবক রাজপুত্রের হাতে, যার জীবনে বাবার ছায়া বিশাল, কিন্তু বাস্তব রাজনীতি তো ভীষণ কঠিন। এদিকে তখন ইতিহাসের পেছনের পর্দায় এক নতুন চরিত্রের জন্ম হচ্ছে। কার কথা বলছি? ফরিদ খান, একজন আফগান সৈনিকের সন্তান। ছোটবেলায় বাবাকে হারিয়ে কঠিন বাস্তবতায় বড় হয়ে ওঠা। বিহারের জঙ্গলে ঘোরা, জমিদারের কাছে ছোটখাটো কাজ, স্থানীয় রাজাদের অধীনে সামান্য চাকরি, এই ছিল তার শুরু। কিন্তু মস্তিষ্ক ছিল একেবারে ক্ষুরোধার। শৈশবেই তিনি পান্থশালা, পরগনা, গ্রামীণ প্রশাসন সবকিছু পর্যবেক্ষণ করতেন। সেই ফরিদ খান একদিন হয়ে উঠলেন শের খান, মানে শের শাহ। যখন তিনি এক সিংহকে বর্শা দিয়ে হত্যা করেন এবং তার বীরত্বে স্থানীয় রাজা তাকে এই উপাধি দেন। এই বিষয়ে পুরো তথ্য পেতে দেখতে হবে পুরো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। শের খান নিজেকে প্রমাণ করেন প্রথমে বিহারের শাসক হিসেবে, পরে বাংলার গভর্নর। তিনি যখন বাংলার সুলতান মোহাম্মদ শাহের অধীনে থাকেন, তখনও তিনি নিজের কৌশলে সেনাবাহিনী গঠন করতে থাকেন, নিজের রাজ্য শক্তি মজবুত করতে থাকেন। ধীরে ধীরে তার প্রভাব এতটাই বেড়ে যায় যে তিনি নিজেই ঘোষণা করেন এই ভারতবর্ষে আফগানদের আবার শক্ত রাজত্ব গঠন করবেন। 1539 সালে চৌসার যুদ্ধ। এই যুদ্ধে শের খানের কাছে হুমায়ুন সম্পূর্ণভাবে পরাজিত হন। আবার 1540 সালে কানৌজের যুদ্ধ। এবারও শের শাহ, তিনি যখন নিজেকে শেরশাহ সুরি নামে ঘোষণা করেন, মুঘল বাহিনীকে একেবারে চূর্ণ বিচূর্ণ করেন। হুমায়ুন তখন আত্মীয়দের সাহায্য নিয়ে রাজস্থান আর সিন্ধ হয়ে পারস্যে পালিয়ে যান। এরপর কি হলো? শের শাহ সুরি, যিনি কোনো রাজবংশে জন্ম নেননি, কোনো একেবারে সেই সোনার সিংহাসনে বড় হননি, তিনি তৈরি করেন ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য প্রশাসনিক কাঠামো। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে রাজস্ব ব্যবস্থা চালু করেন, সেই রীতি পরবর্তী মুঘল শাসকরা অবলম্বন করে। তার তৈরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিল্লি থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত, এখনও ভারতের ইতিহাসে তার শ্রেষ্ঠ কীর্তিগুলোর অন্যতম। ডাকবাহিনী, মুদ্রা সংস্কার, বাজার নিয়ন্ত্রণ, পরিমাপ ও ওজন ব্যবস্থার মানদণ্ড, এই সবই ছিল তার প্রশাসনিক দক্ষতার প্রমাণ। ইতিহাসের পাণ্ডুলিপিতে এমন একটি ঘটনা আছে যা যুদ্ধের নয়, বরং এক নীরব ডিনার টেবিলের। একটা ছোট্ট ঘটনা, অথচ খুব গভীর পর্যবেক্ষণ।
একজন রাজা আরেক ভবিষ্যৎ সম্রাটের ভিতর দেখে ফেললেন সম্ভাবনার বিস্ফোরণ। কি বলতে চাইছি এবার আপনাদের বুঝিয়ে বলি। ঘটনাটা ঘটে সম্ভবত 1529 সালের কাছাকাছি। বাবর তখন বাংলার আফগান বিদ্রোহীদের দমন করতে গিয়েছিলেন এবং চারিদিকে অব্যবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ফিরে এসেছিলেন। বাংলার পাশেই তখন একটা সামান্য জমিদার ছিলেন, ফরিদ খান। হ্যাঁ, এই সেই শেরশাহ। তার আগের নাম ছিল ফরিদ খান, যিনি পরে হবেন সেই অপ্রতিরোধ্য শেরশাহ। সেই সময় বাবরের সেনা অভিযান চলাকালীন ফরিদ খান তার সামান্য বাহিনী সহ বাবরের শিবিরে সশ্রদ্ধ ভক্তের মতো হাজির হন। তখনকার রেয়াজ অনুযায়ী রাজা বা সম্রাটরা অতিথি জমিদারদের সঙ্গে একসাথে কিন্তু খেতে বসতেন না, তবে গুরুত্বপূর্ণ মানুষদের জন্য একসাথে বৈঠক বসানো হতো, যেখানে দূর থেকে পর্যবেক্ষণ করতেন। ফরিদ খান সেখানে ছিলেন। বাবর সেদিন রাতের খাবার টেবিলে বসেছিলেন। মেনুতে ছিল পারস্য ঢঙে পোলাও, মাটন রোস্ট, রেশমি রুটি, বাদাম পেস্তা, জাফরানের গন্ধ ভরা খাওয়ার আয়োজন। অতিথিরা খাচ্ছেন, কথা বলছেন। বাবর চুপ করে তাকিয়েছিলেন ফরিদ খানের দিকে। এই ফরিদ খান খুব বেশি খাচ্ছিলেন না, বরং সবার দিকে একেবারে নজর রেখেছিলেন, কেমন যেন সবকিছু পর্যবেক্ষণ করছেন। কার রান্নায় কি উপাদান, কোন খাবারে কতটা ঘি, কার খাওয়া কেমন, তার আচরণ কিরকম, এই সব জিনিস সে যেন একেবারে গুনে গুনে মনে রাখছিলেন। বাবরের চোখে কিন্তু এই বিষয়টা পড়ে। খাওয়া শেষে তিনি হালকা কণ্ঠে তার পাশে দাঁড়িয়ে থাকা সেনাপতিকে বলেছিলেন, এই ছেলেটি অসাধারণ, ওর চোখ বলছে সে শুধুই খেতে আসেনি, রাজা হতে এসেছে। সাবধান থেকো, আমি তো থাকবো না, কিন্তু আমার ছেলে যেন জানে এই লোকটি বিপজ্জনক হবে। এই কথাটি পরে পাওয়া যায় জহিরউদ্দিন বাবরের আত্মজীবনী মানে বাবরনামার এক পরোক্ষ অনুবাদ ও অনেক পারস্য ভাষার ব্যাখ্যার ভিত্তিতে। যদিও সরাসরি অনুরূপ উক্তি ইংরেজি অনুবাদে নেই, তবে পারসি মুসান্নিফ মানে ঐতিহাসিক আবুল কাসিম ফেরিস্তা তার ইতিহাসে উল্লেখ করেন, শেরশাহ নিজেকে পরবর্তী জীবনে বাবরের শাসন সম্পর্কে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন এবং তিনি বলতেন, বাবর ছিলেন একজন প্রকৃত যোদ্ধা, একজন শুদ্ধ মুসলমান। আমার চেয়েও বড় যুদ্ধ কৌশল ছিল তার, কিন্তু আমি অভাব জানতাম, তিনি জানতেন সিংহাসন। এই শ্রদ্ধা, এই দূরদৃষ্টি ইতিহাসে কিন্তু খুব কম দেখা যায়। তার মৃত্যু এক অনন্য অধ্যায়। 1545 সালে কালিঞ্জার দুর্গ অভিযানের সময় দুর্গে এক বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এবং সেই আহত অবস্থায়ও সেনাবাহিনী পরিচালনা করেন। পরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর যদিও তার পুত্ররা আর রাজ্য ধরে রাখতে পারেননি, তবু তার প্রশাসনিক ছাপ এতটাই গভীর ছিল যে ইতিহাস তাকে আজও সম্মান করে। এখন আসি বাবরের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে। শেরশাহ নিজে কখনো বাবরের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেননি, বরং তিনি বাবরকে শ্রদ্ধা করতেন। বাবরের নেতৃত্ব, তার শৃঙ্খলা, যুদ্ধ কৌশল এসব তার কাছে ছিল শিক্ষার মতো। বলা হয় শেরশাহ প্রায়ই বলতেন, হুমায়ুন যদি তার পিতার মতো হতো আমি কখনোই দিল্লি ছিনিয়ে নিতে পারতাম না। এই শ্রদ্ধা এক বিরল ইতিহাস তৈরি করে, যেখানে একজন শত্রুপক্ষের রাজপুত্র পরাজিত করে দিল্লির সিংহাসনে বসার পরেও বাবরের প্রতি তার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা বজায় রাখেন। তিনি কখনো বাবরের স্মৃতিকে নোংরাভাবে নষ্ট করেননি, বরং ইতিহাসের রঙে সেই নামটিকে সম্মান দিয়েই রেখেছিলেন। আর হুমায়ুন, তিনি বাবরের মতো যোদ্ধা ছিলেন না, ছিলেন ভাগ্যবান উত্তরাধিকারী। কিন্তু যখন শেরশাহ তাকে পরাজিত করেন তখন হুমায়ুন শেষমেশ বুঝেছিলেন, শাসন কিন্তু শুধুমাত্র রক্তের মাধ্যমে আসে না, আসে শিক্ষা, কঠোর পরিশ্রম আর বাস্তবকে বুঝে চলার মধ্যে দিয়ে। পরবর্তী জীবনে পারস্যে আশ্রয় নেওয়ার সময় তিনি সেই শিক্ষা আত্মস্থ করেন এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্য যখন আবার পুনর্গঠিত হয় তার পুত্র আকবরের মাধ্যমে, তখন সেই শেরশাহের প্রশাসনিক রূপরেখা, আইন শৃঙ্খলা আর বিচার ব্যবস্থার ছায়ায় আবার ফিরে আসে। এ এক আশ্চর্য সম্পর্ক, যেখানে যুদ্ধ আছে, পরাজয় আছে, কিন্তু আছে এক ধরনের সম্মান। শেরশাহ, সুরি এবং বাবরের মাঝে সরাসরি যুদ্ধ না হলেও তাদের আদর্শ, তাদের রণকৌশল আর তাদের প্রশাসনিক দর্শন এই উপমহাদেশের রাজনীতিকে চিরকালের জন্য বদলে দেয়। এই কাহিনী কিন্তু শুধু রক্ত রাজনীতির নয়, এটা একটা শিক্ষা, সম্মান, কখনো কখনো শত্রুর প্রতি দেয়া শ্রেষ্ঠ উত্তর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।